রোহিণীবাবু বলছেন, যেদিন আমি ওনার শ্রীচরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছি সেদিন থেকে আমার এই সমস্ত আমার আর কোনো আগেও ছিল না, আমার আর কিচ্ছু নেই। ও যা করবেন উনি করবেন। মানে উনি যে মিথ্যে কথা বলেননি, কত দূর সত্যি কথা, ঠাকুর সেটা রোহিণী বাবুকে দিয়ে বলিয়ে দিলেন। যে তাই যে কইলেন যে গুরুদেবরা আপনি দেখেন নাই, আপনিও তো দেখছেন, দেখা দিয়ে গেল। নমস্কার, বাস ভাইবে আপনাদের আরও একবার স্বাগত। শ্রী শ্রী ঠাকুরের আরও কিছু লীলা কথা নিয়ে আজকে আপনাদের সাথে আরও একবার রয়েছেন শ্রী রামনারায়ণ বাবু। দাদা, শ্রী শ্রী ঠাকুরের এই এপিসোডে তোমাকে আরও একবার স্বাগত। জয় রাম, জয় রাম, জয় রাম। জয় রাম, জয় রাম, জয় রাম। তাহলে আজকে আরও কিছু তোমার থেকে ঠাকুরের লীলা কথা আমরা শুনি। আমার থেকে না, ঠাকুর এর কথা ঠাকুরই বলাচ্ছেন। আমি কি রোহিণী বাবুর কিছু গল্পই বলি, কথাই বলি আমরা এখানে সবাই। তুমি আমাদের দুটো এপিসোডের আগে বলেছিলে যে রোহিণী বাবুর অনেক ঘটনা আছে। অনেক ঘটনা রোহিণী বাবুর, ওই যে মানে ফণীন্দ্র কুমার মালাকারের সঙ্গে ফণীবাবুর সঙ্গে যেমন ঠাকুর নানান অনেক সব ভক্তদের সঙ্গেই ঠাকুর এরকম করেছেন। হ্যাঁ, উনি তো মানুষের ভক্তদের ঘরে ঘরেই থাকতেন, বাড়িতে বাড়িতেই থাকতেন। হ্যাঁ, মঠ মন্দির তো কিছু ছিল না, উনি চাননি কোনো দিন। যাই হোক, তো রোহিণীবাবুর সঙ্গে অনেক গল্প। কাশী থেকে রোহিণীবাবু ঠাকুরকে কাশীতে আনতে গেলেন, কিন্তু কোনো কারণে ঠাকুর অন্য প্রয়োজনে ওনার সঙ্গে আসতে পারেননি। রোহিণীবাবু বাড়িতে কাশী থেকে মুজফ্ফরপুরে ফিরে আসছেন। কিন্তু বাড়ির লোক সবাই জানেন যে যেহেতু ঠাকুরকে রোহিণীবাবু আনতেই গেছেন, ঠাকুর রোহিণীবাবুর সঙ্গেই আসবেন। তো রোহিণীবাবুদের যে বাড়িটা, সে একটা গলির ভেতরে, কিন্তু বেশি দূর নয়, মূল রাস্তা থেকে বেশি দূর নয়। এবং রাস্তা থেকে ওনার বাড়িটা, ওই মূল মানে মেন রাস্তা থেকে, গলির মুখ থেকে ওনার বাড়িটা সম্পূর্ণটা ভালোভাবে দেখা যায়। ওপরে জানলা থেকে রাস্তায় কে নামছে যাচ্ছে সব দেখতে পান। তো রোহিণীবাবু যখন ফিরেছেন ওপর থেকে, রোহিণীবাবু তখন তো ওই যে টাঙা, ওই যে ঘোড়ার গাড়িতে যখন এসে নেমেছেন, নেমে ওই গলির ভেতরে ঢুকতে গিয়েই দেখছেন বাড়ির দরজার সামনে রোহিণীবাবুর মা, রোহিণীবাবুর স্ত্রী, রোহিণীবাবুর বোন আর আরেকটি ভক্ত ছেলে। ওখানে রোহিণীবাবুই একটু তার কাজের ব্যবস্থা করে দিয়েছিল, কি নাম আমি ওনার নামটা ভুলে গেলাম। যাই হোক, তারা সব দাঁড়িয়ে আছে। তো রোহিণীবাবু যখন এসছে তখন বলছে যে ঠাকুর কই? তো ঠাকুর বলছে ঠাকুর আসেননি। তো আসেননি মানে ঠাকুর তো আপনার আগে, তোমার আগে নামলো ওই ঘোড়ার গাড়ি থেকে। ঠাকুর তো তোমার আগে নামলো, তারপরে তুমি নামলে পুটলিটা হাতে নিয়ে। তখন রোহিণীবাবু তার মা দাঁড়িয়ে আছেন, তো মাকে বলছেন, মা তুমি বলো তো কি ব্যাপার? তখন মা বলছেন যে আমরা ওই দোতলার ওপরে ঘরে ছিলাম, আমরা দেখলাম যে তুমি আসলে ঘোড়ার গাড়িতে, তোমার সঙ্গে ঠাকুরও, এবং ঠাকুর আগে নামলেন, তারপরে তুমি ওই ওই পোটলা পুটলি যা আছে সেগুলো নিয়ে তুমি নামলে। তখন রোহিণীবাবু বুঝলেন যে এই বাড়িতে সবাই উদ্গ্রীব হয়েছিল, ঠাকুর আসবেন, ঠাকুরকে দেখতে পাবো। ঠাকুরকে আনতেই উনি তো গেছেন কাশীতে, কিন্তু ঠাকুর আসতে পারেননি কোনো কারণে। তো বাড়ির সবাই খুব উদ্গ্রীব যে ঠাকুর আসবেন, খুব আনন্দ যে ঠাকুর এসে দেখা দিয়ে গেলেন সবাইকে। ঠাকুর এসে সবাইকে দেখা দিয়ে গেলেন। সবাই দেখতে চেয়েছিল তো ঠাকুরকে দেখতে পাবো আজকে, সবার ভেতরে আকাঙ্ক্ষা। তো ঠাকুর এসে দেখা দিয়ে গেলেন। এই যে ঘটনাটা, এটার রোহিণীবাবুর নিজের জীবনেও একটা একদম প্রত্যক্ষভাবে এই ঘটনা ঘটেছে। ঠিক এক ঘটনা। ঠাকুর কাশীতে গেছেন, সেখান থেকে বোধহয় অন্য কোথাও গেছেন,
তো দীর্ঘদিন, অনেক দিন হয়ে গেছে, ঠাকুরের কোনো সংবাদ নেই। তো একদিন রোহিণীবাবু সন্ধে হয়ে আসছে, এরকম সময় ওই ঘরে বসে আছেন একটা আরাম কেদারায়, আর ওই রাস্তার দিকে মানে বাড়ির যে সিঁড়ি বাইরের দিকে তাকিয়ে আছেন, আর ঠাকুরের কথা ভাবছেন যে ইস, ঠাকুরকে কতদিন দেখি না, ঠাকুর কোনো সংবাদ নাই, ঠাকুর আসছেন না, কবে আসবেন, আবার কবে দেখা পাবো ঠাকুরের, কি সংবাদ। হঠাৎ দেখছেন যে ঠাকুর ওই মনে হলো যে একটা ঘোড়ার গাড়ি রাস্তা, ওই মেন রাস্তায় এসে দাঁড়ালো। তো দেখছেন হ্যাঁ, ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছে। আর একটু পরেই দেখছেন ওই সিঁড়ি দিয়ে, দোতলার সিঁড়ি দিয়ে ঠাকুর উঠে ঠাকুরের ঘরে ঠাকুর প্রবেশ করলেন। ঠাকুর যেই ঘরে থাকতেন, ওনাদের যে ঠাকুর ঘর, তো উনি চিৎকার করে উঠেছেন, রোহিণীবাবু, তোমরা সবাই আসো, সবাই আসো, ঠাকুর আসছেন, ঠাকুর আসছেন। রোহিণীবাবু দৌড়ে ঠাকুর ঘরে গেছে, গিয়ে দেখছে কেউ তো নেই। সবাই তখন দৌড়ে এসছে, দেখছে কেউ নেই। ওই যে উনি ওখানে বসে বসে ঠাকুরের কথা চিন্তা করছিলেন, ঠাকুরের যে ঠাকুর তুমি কোথায়, তোমার এতদিন কোনো খবর নাই, সংবাদ নেই, তুমি কোথায় আছো, তোমাকে কতদিন দেখি না। ওটার ওনার জীবনেও মা, ওনার স্ত্রী, ওনাদেরও যেমন ওনারা দেখেছেন, ওনাকেও ঠাকুর ওই রকম সাক্ষাৎ দেখা দিয়ে গেলেন। এই যে ঘটনা, সত্যি মারা যে ঠিকই দেখেছেন, মা যে ঠিকই দেখেছেন, মা, ওনার স্ত্রী, বোনরা, তো উনিও তো দেখলেন যে ঠাকুর নামলেন, নেমে এসে সিঁড়ি দিয়ে উঠে ঠাকুর ঘরে ঢুকলেন। উনি চিৎকার করে সবাইকে ডাকলেন, শিগগিরই সব আসো, ঠাকুর এসছেন। ঠাকুর ঘরে গিয়ে দেখছেন কেউ নাই। কি অপূর্ব সমস্ত এক একটা ঘটনা, পড়লে মানে গায়ের লোম খাড়া হয়ে যাবে, কি সমস্ত। কাশিতে রামদাস পাল, হ্যাঁ, উনি ঘিয়ের ব্যবসা করেন। ছাপড়া ডিস্ট্রিক্টের কি একটা জায়গা, খুর্দা রোডে, ছাপড়া ডিস্ট্রিক্টের খুর্দা রোডে ওনার ঘিয়ের ব্যবসা, খুব নামকরা ঘিয়ের ব্যবসা। এবং এই ব্যবসায় সে যথেষ্ট উন্নতি করেছেন রামদাস পাল। তো এই সূত্রেই উনি কাশিতে একটা দোতলা বাড়ি বানিয়েছিলেন। হ্যাঁ, সেই বাড়িতে ওনার স্ত্রী, মেয়ে, ওনার কন্যা, ছেলে, পুত্র সব থাকতেন। খুব প্রসিদ্ধ ব্যবসা করেন। কিন্তু এক সময় ওনার মধ্যে হঠাৎ এই নানান বৈরাগ্য ভাব এসে গেল রামদাসবাবুর মনে। ওনার আর ব্যবসা আর ভালো লাগছে না। ওনার তখন এই জপ তপ, ধ্যান, হ্যাঁ, এই সমস্ত আধ্যাত্মিকতা, হ্যাঁ, এই সব নিয়েই তখন যেন ওনার খুব ভালো লাগছে। এই করতে করতে উনি এক সিদ্ধ ভাত খাওয়া শুরু করলেন। ভাতে ভাত, নিরামিষ খাওয়া, নিজে রান্না করে এক সিদ্ধ ভাত খেতেন। তো এইভাবে আছেন, করতে করতে ব্যবসা আর কোনো মন নেই, ব্যবসা দেখাশোনাও করেন না সেইভাবে। করতে 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 সেই ব্যবসা, অত চালু ব্যবসা গেল, ব্যবসা ফেল হয়ে। ওনার তো আর এতে মন নেই। তো একদিন এরকম সব ছেড়ে দিয়ে উনি চলে গেলেন হরিদ্বারে। হরিদ্বারে গিয়ে ভোলাগিরি মহারাজ তার শরণাপন্ন হলেন, তার চরণে গিয়ে তার চরণে আশ্রয় নেওয়ার কথা প্রকাশ করলেন। তো উনি ওনাকে আশ্রয় দিলেন, ভোলাগিরি মহারাজ। তখন বলছে যে আমি এখন কি করব। তখন ওই মহারাজ বলছেন যে তুই ফির ঘিউ কা ব্যবসা কর, মানে যে ব্যবসা উনি করছে। তখন বলছে আমার ভালো লাগে না, আর আমার কোনো মূলধন নেই, আমার টাকা অর্থ তো সব শেষ, তো ফেল পড়ে গেছে বলে। তখন উনি বলে দিলেন, ওই যে আশ্রম ফান্ড থেকে 5,000 টাকা ওনাকে দিলেন,
ওই বাবাজি যে आश्रम फंड থেকে तू लेके जा फिर घी का কারবার কর। তো উনি আবার ফিরে এসেছেন, ফিরে এসে ব্যবসা শুরু করেছেন, কিন্তু ওনার মোটেই ব্যবসাতে আর মন নেই, ভালোই লাগে না। ও বেশিরভাগ সময় উনি জপ তপ ধ্যান নাম গান এইসব করেই ওনার দিন কেটে যায়। করতে 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 এই টাকাও সব শেষ, ব্যবসাও সব শেষ, সব শেষ। আবার এসছেন ওই ভোলাগিরি মহারাজের কাছে, এসে বাবাজির কাছে সব বলেছেন। তো বলছে যে আমার ব্যবসা ফেল পড়ে গেছে, আমার আর ভালো লাগছে না, আমি আর ব্যবসা করব না। বলছে उसमें क्या है, फिर 10,000 रुपया ले जाओ, फिर ব্যবসা করো। তখন রামদাস বাবু বলছেন যে না আমি আর ব্যবসা করব না। তো বলছে না এই ব্যবসায় তুমি করো। উনি রাজি না কিছুতেই রামদাস বাবু। তখন বলছে এই घी का কারবার तुमको करना ही पड़ेगा, तुझे करना ही पड़ेगा। ওই মহারাজ বলে বললেন। তাতেও যখন ও রাজি হচ্ছে না রামদাস বাবু, তখন উনি রেগে খুব অসন্তুষ্ট হলেন মহারাজ। অসন্তুষ্ট হয়ে বললেন যে আগে যে তোমাকে 5,000 টাকা দিয়েছি ওইটা ফেরত দাও। এখন মহা বিপদে পড়েছে, ওনার তো আর কিছু সঙ্গতি নেই, সংস্থান নেই, উনি দেবেন কোথা থেকে? তো ফিরে এসে ওই যে কাশির যে দোতলা বাড়িটা, সেই বাড়িটা বিক্রি করে দিল, দিয়ে ওই 5,000 টাকার দেনা উনি শোধ করলেন। শোধ করে দিয়ে এবার উনি আর বাড়িতে থাকেন না, ফেরেনও না, থাকেন না, রাস্তায় ঘাস্তায় থাকেন, গঙ্গার ঘাটে থাকেন, কোথায় থাকেন, সেইখানেই রাস্তায় কোনো জায়গায় শুয়ে থাকেন, শুয়ে পড়েন। আর স্ত্রী, তার পুত্র কন্যা এরা তখন অসহায়, কোথায় যাবে? তো ওই যে নিজেদেরই যে দোতলা বাড়িরই একটি ঘর ভাড়া নিয়ে তার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে সেখানে কোনো রকমে বসবাস করছেন। কিন্তু দিন আর যায় না, দিন আর যায় না, চলবে কি করে? উনি তো কিছু করেনই না রামদাস বাবু, সারাদিনে একবার বাড়িতেও আসেন না, 24 ঘন্টায় উনি বাইরে কোথায় থাকছেন, রাস্তাঘাটে, বনে বাজারে, গঙ্গার ঘাটে, এখানে ওখানে পড়ে থাকছেন। তো খুব অসহায় অবস্থায় সেই মুহূর্তে, সেই সময় ঠাকুর মজফ্ফরপুরে রোহিণীবাবুর বাড়িতে, রোহিণীবাবুর বাড়িতে তো উনি এসছেন ঠাকুরের কাছে। এসে ঠাকুরের কাছে কাতর প্রার্থনা করেছেন যে আমার স্বামীর এই রকম অবস্থা, তার কিছুতে মন নাই, আমি অসহায়, আমার এই ছেলে মেয়েকে নিয়ে, মেয়ে বিবাহযোগ্যা মেয়ে, ছেলেটা ওইখানে ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছিল, সব বন্ধ হয়ে গেল, যে আমি এই বিবাহযোগ্য কন্যাকে নিয়ে কি করব, ছেলেটা পড়াশোনা হলো না, ফ্যামিলিটা একদম, হ্যাঁ আমি এখন কি করব, আপনি আমাকে সহায় হন, আপনি আমার স্বামীর মতিগতি ফিরিয়ে দেন। তখন ঠাকুর সব শুনে বলছেন আপনার স্বামী তো আমার কাছে আসেন না, তো আমার কাছে না আসলে আমি কি করতে পারি? মানে ঘি ব্যবসায়ী স্ত্রীকে বলছে, হ্যাঁ রামদাস বাবুর স্ত্রীকে বলছে। তো বেশ, কি করতে পারে, কিছু করার নেই। তখন ওইখানে রোহিণীবাবু রয়েছেন। তো রোহিণীবাবু ওই সমস্ত শুনে যে ওই ভোলাগিরি মহারাজ ওই রকম বাজে ব্যবহার করেছেন, ওই সমস্ত বলেছেন, তো রোহিণীবাবু 2-4টে কটু মন্তব্য করেছেন ওনার মহারাজের সম্বন্ধে। তাতে ঠাকুর খুব অসন্তুষ্ট হয়েছেন। এরকম বলা তোমার উচিত না, যে কোনো মহাপুরুষদের সম্বন্ধে এইরকম মন্তব্য করবে না, করা উচিত না। এবং মহাপুরুষরা কখনো মিথ্যা কথা বলেন না। ওই যে
तेरा घी का कारोबार करना ही पड़ेगा। রোহিণী বাবু ভাবছেন যে আরে ওর ব্যবসায় মন নেই, ও এই সাধন করবে, আধ্যাত্মিক মার্গে নিয়ে যেতে চায়। মার্গে থাকবে, কিন্তু উনি বলছেন, মহারাজ বলছেন তেরা ঘিউ কা কারবার করনাই পড়েগা। তাতে উনি কিছু বিরূপ মন্তব্য করেছেন ওনার সম্বন্ধে, যে মহারাজ কেন এরকম বলবেন কিছু, তাতে ঠাকুর খুব অসন্তুষ্ট। বলছেন কোনো মহাপুরুষদের সম্বন্ধে এরকম বিরূপ মন্তব্য করবেন না, করা উচিত না, মহাপুরুষরা কখনো মিথ্যা কথা বলেন না। বেশ, হয়ে গেল কিছুদিন পরেই ঠাকুর কাশী থেকে রোহিণীবাবুকে একটা চিঠি পাঠালেন, এবং চিঠির বিষয়বস্তু হচ্ছে রামদাসবাবু, ওই যে রামদাস পাল ঘিয়ের ব্যবসায়ী, রামদাসবাবু আপনার মুজফ্ফরপুরে আপনার বাসায় যাবেন, উনি আপনার ওইখানে 1 মাস থাকবেন, ওনার থাকার বা ওনার আতিথেয়তার যেন কোনো ত্রুটি না হয়। রোহিণীবাবুকে চিঠি লিখলেন। বেশ, চিঠি পেয়েছেন, তার 2-3 দিনের পরেই রামদাস পাল একটা সুটকেস, বাক্স, একটা বিছানা বাঁধা নিয়ে ওনার বাড়িতে এসছেন। উনি তো চেনেন না ওনাকে, রোহিণীবাবু চেনেন না। তখন বলেছেন যে খোঁজ করে এসছেন, এসে বলেছেন যে এরকম, আমি খুব খুশি, একটা ঘর দেখিয়ে দিয়েছে, সেখানে তার বিছনা টিছনা পেতে দিয়েছে, পেতে দিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে, করে এবার স্নান টান করে এসছে, দুজনে একসঙ্গে খেতে বসেছেন, দুপুরের আহার একসঙ্গে। তো রোহিণীবাবুরা সম্পূর্ণ আমিষাশী, ওনারা নিরামিষ কিচ্ছু খান না, মাছ মাংস সবই খান, সব মাছ মাংসই ওনাদের সমস্ত। খেতে বসেছেন, পরে এদিকে রামদাসবাবু তো নিরামিষ খান, 1 সিদ্ধ ভাত, দুজনে তো পাশাপাশি বসছেন। রোহিণীবাবুর ওই সমস্ত দেখে, আমিষ খাবার দেখে, তখন রামদাসবাবু বলছে আমি তো নিরামিষ খাই। তখন রোহিণীবাবু বলছেন তাইলে তো আপনার এখানে আসা উচিত হয় নাই, কেননা আমরা কেউ নিরামিষ ভোজন খুব কম করি, আহার খুব কম করি, শাক সবজি মানে সবজি, নিরামিষ সবজি আমাদের বাড়িতে খুব কম রান্না হয়, মাছ মাংস ডিমই ওনাদের মূল আহার, এখন উনি খাবেন কি? তখন রামদাসবাবু রোহিণীবাবুকে বলছেন আপনি আমাকে কি করতে বলেন, আদেশ করেন রামদাসবাবু। তখন রোহিণীবাবু বলছেন দেখুন আমি আমিষ খাওয়ার লোক, আমি আপনাকে নিরামিষ খাওয়াতে পারবো, নিরামিষ খাওয়ার কথা কি করে বলি। তো উনি সাথে সাথে আমিষ খাওয়াই শুরু করে দিলেন আমাদের সাথে, রামদাসবাবু। আচ্ছা, আমিষ খাওয়া শুরু করে দিলেন, এবং যতদিন ছিলেন রোহিণীবাবুর বাড়িতে উনি দুবেলা আমিষই খেতেন, এবং 24টি ঘন্টা রোহিণীবাবুর সঙ্গে উনি থাকতেন। আচ্ছা, সব সময় রোহিণীবাবুর সঙ্গে, সাথে সাথে, কাজ ছাড়া না। রোহিণীবাবু স্কুলে টিচার, তো স্কুলে টিচারই করেন, রোহিণীবাবু স্কুলে যান, উনি রোহিণীবাবুর সঙ্গে যান। রোহিণীবাবু ক্লাসে পড়াতে ঢুকেছেন, উনি পাশে একটা কোনায় একটা চেয়ারে উনি বসে থাকেন রামদাসবাবু। সন্ধ্যের পরে রোহিণীবাবু ওখানে ক্লাবে যায়, একটু খেলতে ঠেলতে যায়, রামদাসবাবুও যান, কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলেন না, চুপ করে বসে থাকেন, উনি একদিকে একটা জায়গায় বসে থাকেন, কিন্তু রোহিণীবাবুর সঙ্গে উনি সব সময় সর্বক্ষণ বেশ আছেন। তো একদিন রোহিণীবাবুকে বলছেন যে আচ্ছা দাদা, আপনি কখন ঠাকুরের নাম করেন, ধ্যান করেন, পূজা টুজা করেন, কখন করেন? তখন বলছে না আমি তো এইসব কিছু করি না। বলে করেন না? বলে না, আমি তো কখনো এইসব কিছু করি না। বলছে না, আপনি আমাকে নিশ্চয়ই লুকাচ্ছেন, আপনি আমাকে লুকাচ্ছেন, হয়তো রাত্রিবেলা আপনি
ধ্যান করেন, সাধনা করেন, নাম করেন আপনার ঘরে। তখন বলছে যে যেদিন আমি ঠাকুরকে, রোহিণীবাবু বলছেন, যেদিন আমি ওনার শ্রীচরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছি, সেদিন থেকে আমার এই সমস্ত আমার আর কোনো আগেও ছিল না, আমার আর কিচ্ছু নেই। ও যা করবেন উনি করবেন, উনি যেমন চালাবেন আমি সেরকম চলবো। উনি যন্ত্রী, আমি হচ্ছি যন্ত্র। উনি আমাকে যেমন বাজাবেন আমি সেরকম বাজি। আমার নাম, জপ, তপ, ধ্যান কোনো কিচ্ছু নাই, আমি একমাত্র ওনাকে জানি। তো বেশ, এটা বললেন। এবার এর কিছুদিন পরে তো রোহিণীবাবুকে বলছেন যে আপনি আমাকে তাহলে এখন কি করতে বলেন? তখন বলেছেন, দেখেন আপনি একটা সুস্থ সবল লোক, আপনার স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, বিবাহযোগ্য কন্যা, আপনার পুত্র একটা ভালো পড়াশোনা করতে করতে তার এটা বন্ধ, এগুলোতেও আপনাকে সম্পূর্ণ করতে হবে। আপনি কিছু করবেন না বললে তো হবে না। তাহলে আপনি আমাকে কি করতে বলেন? বলে আপনি ঘিয়ের ব্যবসায়ী করেন। যে ব্যবসা করতেন? বলে ঘিয়ের ব্যবসা করব? বলছে হ্যাঁ। তো বলছেন না, তখন রোহিণীবাবু বলছেন যে কিন্তু একটা সমস্যা হচ্ছে ঘিয়ের ব্যবসায়, আপনি তো এখন টাকা পয়সা কোথায় পাবেন? তখন রামদাসবাবু বলছেন যে না, টাকার খুব একটা মনে হয় সমস্যা হবে না, কেননা ক্ষুদ্র লোকেরা আমাকে খুব ভালোবাসে, তারা কিছু না কিছু সাহায্য আমাকে করবেই। এর 2-4 দিন পরে রামদাসবাবু ফিরে যান নিজের বাড়িতে চলে যান। যাবার আর কোনো খবর নেই, রামদাসবাবুর আর কোনো খবর রাখেন না রোহিণীবাবু। কিন্তু মাস 6 পরে বাজারে রামদাস মার্কা ঘি আবার দেখা যেতে শুরু করলো। রামদাস মার্কা ঘি বাজারে, তার মানে উনি আবার ব্যবসা শুরু করেছেন, ঘি তৈরি হচ্ছে, বাজারে আসছে। তখন রোহিণীবাবু নিজে রিয়েলাইজ করলেন, নিজে বুঝলেন যে ঠাকুর কিভাবে রোহিণীবাবুকে দিয়ে রামদাসবাবুকে, রোহিণীবাবু তো যে মহারাজ যে সত্যি কথাই বলেছিল যে তেরা ঘিউ কা কারবার করনা হি পড়েগা, ভোলানন্দ গিরি মহারাজ তো বলেছিলেন রামদাসবাবুকে। তাতে তো রোহিণীবাবু একটু অসন্তুষ্ট, বিরূপ একটা কটু মন্তব্য করেছিলেন। আবার সেই কিন্তু ঘিয়ের ব্যবসায়ী গেল, মানে উনি যে মিথ্যে কথা বলেননি, কত দূর সত্যি কথা, ঠাকুর সেটা রোহিণী বাবুকে দিয়ে বলিয়ে দিলেন যে আপনি আবার গিয়ে ঘিয়ের ব্যবসা করুন, আপনার পরিবার আছে, স্ত্রী, পুত্র, কন্যা, সুস্থ শরীর। কিভাবে উনি মানে ওনাকে দিয়ে ঘটনাটা বলিয়ে দিলেন। এবং ওই রামদাস বাবু যে সব ত্যাগ করেছিলেন, ওনাকে এখানে পাঠালেন। এখানে তো আর নিরামিষ কিছু নেই, ও এক সিদ্ধ ভাত নেই, এখানে তো মাছ মাংস আর ছাড়া আর কিছু নেই, সব খেলো, দুবেলায় তো মাছ মাংস খেয়ে। কিভাবে? ওই যে বললেন, ওনার স্ত্রীকে বলেছিলেন আমার কাছে তো আসে না, আমার কাছে না আসলে আমি কি উপায় করতে পারি। ওনার কাছে আসার পরে এই রোহিণী বাবুকে দিয়ে উনি উপায় করে দিলেন, উনি আবার ওনার সেই ব্যবসায় চালু করলেন। তো কি ধরনের মানে ঠাকুরের লীলা। রোহিণী বাবু মুজফ্ফরপুরে ওইখানে এক প্রসিদ্ধ উকিল, আমি ওনার নাম এখন ভুলে যাচ্ছি এই মুহূর্তে, সে ওনার বাড়িতে ওনার 2 ছেলেকে উনি প্রাইভেট টিউশন করতেন। রোহিণী বাবু উনি তো স্কুলের টিচার, এবং সকালবেলার দিকেই খুব সকালে গিয়ে উনি ওনাদের পড়াতেন, ওনার দুপুরে স্কুল পড়াতেন 2 ছেলেকে। তো একদিন এরকম পড়িয়ে ওনার বাড়ি থেকে বেরিয়ে মূল রাস্তায় যখন আসছেন, দেখছেন একটা গলি দিয়ে, পাশের গলিটা দিয়ে একটা সুন্দর লম্বা এক সুন্দর সন্ন্যাসী, বয়স্ক সন্ন্যাসী, একদম সাদা পাকা চুল, একদম হাঁটু অবধি, পিছনে হাঁটু অবধি, কমণ্ডলু হাতে, হ্যাঁ, আর তার সঙ্গে
14-15 জন তার শিষ্যভক্ত খুব দ্রুত ওনার পাশের গলিটা দিয়ে মূল রাস্তায় বেরিয়ে সোজা যাচ্ছেন। তো রোহিণীবাবু ওইদিকে তাকিয়ে দেখে তার খুব কৌতূহল হয়েছে কে ইনি? যে বাহ, ইনি কে, আর তার সঙ্গে এত তার অনুগামী যাচ্ছেন। সাধুটা খুব তাড়াতাড়ি যাচ্ছেন, দ্রুত যাচ্ছেন। তো রোহিণীবাবু খুব দ্রুত তাদের পেছনে যাচ্ছেন, কিন্তু ধরতে পারছেন না। একসময় রোহিণীবাবু ছুটতে শুরু করলেন, দৌড় লাগিয়েছেন। তাতে তখন মনে হচ্ছে যে যেন ওই সাধুরাও দৌড়াচ্ছেন, ধরতে পারছেন না করে। এবার একটা জায়গা আছে, আমি ওর জায়গাটার নাম ভুলে গেছি, ওই একটা বড় মোড়, এই যেমন আমাদের শ্যামবাজার 5 মাথার মোড়, ওইরকম একটা চারিদিকে 4টে না 5টা রাস্তা চলে গেছে। ওইখানে এসে এবার খুব ভিড়, ওইখানে একটা বাজার মার্কেট বড়, খুব ভিড় হয়, সবসময় থাকে। ওইখানে এসে আর সাধুদের এসে উনি কোন দিকে গেল আর উনি আর দেখতে পাচ্ছেন না। তো একবার প্রতিটা রাস্তায় বেশ কিছু দূর দৌড়ে দৌড়ে যাচ্ছেন, কিন্তু কোথাও নেই। এবার কোনো রাস্তায় ঢুকে লোকদের জিজ্ঞেস করছেন, ডেসক্রিপশন দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন যে এইরকম সাধু, এইরকম পাকা চুল হাঁটু অবধি, পিছন থেকে একদম পিঠ থেকে নেমেছে, সুন্দর কমণ্ডলু হাতে, চিমটা হাতে নিয়ে তারা যাচ্ছে, তার সঙ্গে অনেক অনুগামী। বলছে না না, এরকম ধরনের এখানে আমরা কাউকে কোথাও দেখিনি, এইখানে কেউ এরকম আসেনি। বড় আশ্চর্য লাগলো যে দেখতে পেলাম না, তো ঠিক আছে। তারপরে এর কিছুদিন পরে ঠাকুর কাশী থেকে এসছেন। আসার পরে তো বললেন, ঠাকুরকে বললেন যে আপনি আমার সঙ্গে আসলেন না। বললো না, গুরুদেব আসছিলেন, গুরুদেবের সঙ্গে দেখা করতে বলছিলেন, দেখা করে আসলাম। তো বললো গুরুদেব কি জিজ্ঞেস করলো, কি কইল, আপনার সঙ্গে কি কথা হলো? তখন বলছে গুরুদেব কইল যে তোর রোহিণীরে দেখা আসলাম। রোহিণীরে দেখা আসলাম? তখন রোহিণীবাবু ঠাকুরকে, ওই যে সন্ন্যাসী, ওই যে সাধু বাবা বেরিয়ে যে চলে গেলেন, তখন ওই ঘটনা বললেন। তার আগে ঠাকুর বলেছেন যে আপনিও তো দেখছেন গুরুদেব রে, বুঝতে পারেনি। তারপরে যখন বলেছে যে ডেসক্রিপশন দিল, ওই ঘটনাটা বলল ঠাকুরকে, তখন ঠাকুর বলছেন তাই যে কইলেন যে গুরুদেবরে আপনি দেখেন নাই, আপনিও তো দেখছেন। দেখা দিয়ে গেল, ওই যে গিয়ে বলেছে তোর রোহিণীরে দেখা আসলাম। এরকম অজস্র অজস্র গল্প, অজস্র ঘটনা। দাদা তোমাকে তাহলে আজকের জন্য অশেষ ধন্যবাদ। জয় রাম, জয় রাম। আবার আগামী দিনে আরো কিছু ঘটনা শুনবো তোমার মুখে, যদি ঠাকুর সুযোগ করেন, ঠাকুরের যা ইচ্ছা হবে তাই। একদম। জয় রাম, জয় রাম, রাম, জয় রাম, রাম, জয় রাম।